স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে মায়ার গলায় মুখ গুজে দিতেই মায়া শব্দ করে কেঁদে উঠল, হু হু করে। কিন্তু মায়ার কান্না উপেক্ষা করেই মায়াতে মগ্ন হতে চাইল হৃদ। হৃদের ঘনিষ্ঠতার মাঝে সে নিজেই নমনীয় হয়ে আসলো। সময়ের খেয়াল হৃদের ছিল না, কিন্তু হৃদের কাছে 20 মিনিটের মাথায় দরজায় ধাক্কা পড়লো আসিফের। অস্থির উত্তেজিত আসিফ আতঙ্কিত গলায় বারবার দরজায় ধাক্কিয়ে হৃদের উদ্দেশ্যে বলতে শোনা গেল, ভাই, আপনার বাবার উপর কারা যেন আবার হামলা করেছে। রাদিফ ভাই আহত হয়েছে। চট্টগ্রাম থেকে ফোন এসেছে আপনার জন্য। ভাই, আমি গাড়ি বের করব? ভাই, ভাই। আসিফের পর পর চিৎকারে হৃদের মস্তিষ্ক সজাগ হয়। সে মাথা উঠিয়ে রক্তিম চোখে তাকালো বক্ষ নিচে পিষ্ট হওয়া মায়ের দিকে। বন্ধ দু চোখের পাতা অনবরত কাঁপছে। মায়ের ঠোঁট নাড়িয়ে মোহিত হৃদ মায়াকে কম্পন অবস্থায় দেখে পুনরায় মায়াতে মগ্ন হতে চাইলে আসিফ একইভাবে দরজা ধাক্কালো, হৃদের কাছে ব্যাঘাত ঘটিয়ে। হৃদের শান্ত হওয়া মেজাজটা পুনরায় খিচিয়ে গেল আসিফের উপর। এই মুহূর্তে ওর আসিফকে গুলি করলে কম হবে বলে মনে হলো। হৃদ মায়াকে ছেড়ে উঠে বসতে বসতে দু হাতে মাথা চেপে ধরল। হঠাৎই হৃদের বেশ মাথা ব্যথা অনুভব হলো, অথচ আসিফ তখনও দরজায় ধাক্কাচ্ছে, থামার নাম নেই। হৃদকে সরে যেতে দেখেই মায়া ফ্লোর থেকে হৃদের শার্ট উঠিয়ে গায়ে চাদরের মতো জড়াতে জড়াতে মুখ লুকালো সোফার কুশনে। হৃদ শূন্য চোখে এক পলক মায়ের দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরালো বন্ধ দরজার উপর। হৃদের সবে জাগ্রত হওয়া ফিলিংসে ব্যাঘাত ঘটাতে হৃদের শান্ত হওয়া মেজাজটা খিচিয়ে গেল রাগে। গর্জে ওঠার মতন ভাঙা টি টেবিলটাকে লাথি মারতে মারতে বলল, বালের একটা বিয়ে করছি, বউকে ছুতে গেলে কোত্থেকে এসব বাধা আসে। বালের বাসর করবো আমি, ধুর। রাত 10টা। মায়ার অবস্থান চট্টগ্রাম বাড়িতে। অন্ধকার ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে মায়া। এই ঘরটা হৃদে। অসময়ে মায়ার শুয়ে থাকার কারণ দুটো। এক, লং টার্ম জার্নিতে মায়ার শরীর বেশ ক্লান্ত। দ্বিতীয়ত, সেই হৃদের সাথে এই বাড়িতে আসতে চায়নি, কিন্তু হৃদ জোর করে নিয়ে আসায় সে জেদ দেখিয়ে একা ঘরে শুয়ে আছে। খালি বাড়িতে সার্ভেন্ট আর দলের লোকজন ছাড়া পরিবারের কেউ উপস্থিত নেই। হৃদ মায়াকে খান বাড়িতে পৌঁছে তৎক্ষণাৎ চলে গিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে। আরাফ খান, হেনা খান ঢাকায় আছেন। ওনারা নিহাল খানের উপর হামলা হওয়ার ব্যাপারটা শুনেছেন, ইতিমধ্যে রওনাও হয়েছেন। হয়তো ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে তাদের। খালি বাড়িতে মায়ার খোঁজ করার মতন সার্ভেন্ট ছাড়া অন্য কেউ না থাকলেও হৃদ আর সুফিয়া খান ঠিকই মায়ার খেয়াল রাখছে বারবার কল করে। দুপুরে মায়াকে নিয়ে হৃদ খান বাড়িতে আসার পর পর ব্যস্ততায় সে বেরিয়ে গেলেও মায়ের জন্য সার্ভেন্ট ঠিক করে যায় যাতে অসুস্থ মায়ের খেয়াল রাখতে পারে কেউ। কিন্তু দুপুর থেকে মায়া না খেয়ে জেদ করে কক্ষে শুয়ে আছে, এই বিষয়টা সুফিয়া খানের কানেও পৌঁছালো। মায়ার অসময়ে শুয়ে থাকার মাঝেই দরজায় নক করলো কেউ। প্রথমে বিষয়টি কানে না নিলেও পর মুহূর্তে কানে এলো বাড়ির সার্ভেন্ট তানির গলার স্বর শুনতে পেয়ে সে অনবরত দরজা ধাক্কিয়ে মায়াকে ডাকতে লাগলো, ভাবিমণি, দরজাটা খোলেন। বড় ম্যাডাম কল দিয়েছেন, আপনার সাথে কথা বলতে চান। ভাবিমণি, ও ভাবিমণি, শুনছেন? কাজের মেয়ের গুছানো সুন্দর কথায় মায়া তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে উঠল। সুফিয়া খান মায়াকে কল দিয়েছে বুঝতে পেরে তৎক্ষণাৎ দৌড়ে দরজা খুলে দিল। মায়াকে দেখে কাজের মেয়েটি হাতের ফোনটা এগিয়ে দিতেই মায়া সেটিকে স্বাভাবিকভাবে হাতে নিল। দরজা বন্ধ করে ফোনটি কানে তুলতে তুলতে ফোনের ওপাশ থেকে শোনা গেল সুফিয়া খানের গভীর গলার স্বর। কি হয়েছে তোমার, খাচ্ছ না কেন? সুফিয়া খানের কথায় মায়া মিনমিন গলায় বলল, আমার এখানে ভালো লাগছে না আম্মু, আমি আপনার কাছে যাব, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। মায়ার কথায় যেন সুফিয়া খানের মনে কোথাও শান্তি পেল। এই প্রথম হয়তো কেউ ওনার কাছে থাকার জন্য আবদার করছে, নয়তো ওনার সন্তান কিংবা স্বামী কেউ ওনার সাথে থাকতে চায় না। ওনার মেয়ে থাকলে নিশ্চয়ই মায়ার মতো করে আবদার করে বায়না করতো ওনার সাথে থাকার। সুফিয়া খান দীর্ঘশ্বাস ফেলে মায়াকে বোঝাতে চেয়ে বলল, অবশ্যই নিয়ে যাব আম্মু, আপাতত তুমি দুদিন এই বাড়িতে থাকো, তারপর আম্মু রাদীপকে বলবো তোমায় দিয়ে যেতে, কেমন? এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আম্মু, সব কিছু অসহ্য লাগছে।
আমি এখানে দুদিনও থাকতে পারবো না। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। নিয়ে যেতে বলো না আম্মু, আমার এখানে ভালো লাগছে না। মায়ার ভিতরকার অস্থির ছটফট যেন ফোনের ওপাশে বসে থাকা সুফিয়া খান ঠাহর করতে পারলেন। তিনি মায়ার অস্থিরতার কারণ বুঝতে পেরে গম্ভীর গলায় বললেন, আমার মনে হয় তোমার একবার হৃদের মুখোমুখি হওয়া উচিত মায়া। সুফিয়া খানের কথায় মায়া তৎক্ষণাৎ জেদি গলায় উত্তর করে বলল, আমি আপনার ছেলের মুখোমুখি হতে চাই না আম্মু, আমার ওনাকে প্রয়োজন নেই। আমি আপনার সাথেই থাকতে চাই সব সময়। আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধ, সেটা তুমি বিশ্বাস করো তো? সব কিছু চুপ করে সবার চেয়ে মুখ খুলে প্রতিবাদ করাই উত্তম। তুমি চুপ করে থাকলে তোমার হয়ে কেউ এগিয়ে এসে কথা বলবে না মায়া। ব্যক্তির নিজের লড়াই নিজেকেই করতে হয়, অন্যের আশা করাটা বোকামি। তোমার প্রতিবাদ তোমাকেই করতে হবে। তাছাড়া চুপ থেকে থাকলে তো কিছুই সমাধান করা যাবে না মায়া। তোমার রাগ, ক্ষোভ, অভিমান প্রকাশ করার জন্য হলেও তোমার হৃদের সঙ্গে কথা বলা উচিত। প্রয়োজনে চুপ নয়, প্রতিবাদ করতে শিখো। সুফিয়া খানের কথার ইঙ্গিত মায়া বুঝতে পারল। হৃদের মুখোমুখি হওয়ার ইচ্ছা মায়ার ফুরিয়ে গেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের ভালোবাসা? হৃদের অনুপস্থিতিতে মায়া কি কি পরিস্থিতির শিকার হয়েছিল সেটা হৃদ একবারও শুনতে চেয়েছে ওর কাছে? নাকি মায়াকে বিশ্বাস করেছিল কোনো কিছুতে? হৃদও সবার মতো করে মায়ার দিকে আঙুল তুলেছে, ভুল বুঝেছে, অপমান করেছে, আঘাত করেছে। কি না করেছে হৃদ মায়ার সঙ্গে? তাহলে মায়া কেন হৃদকে সাফাই দিতে যাবে কি হয়েছে না হয়েছে তা নিয়ে? মায়াকে পাগল বানানোর পিছনে কি শুধু মায়ার পরিবার আর হৃদের পরিবারই দায়ী ছিল? হৃদ ছিল না? সে কতটুকু বিশ্বাস করেছিল মায়াকে? শুরু থেকে মায়া এই সম্পর্কটার জন্য পাগল ছিল। তাহলে হৃদ ভাবলো কিভাবে মায়া ওর স্বামীকে রেখে অন্য কাউকে বিয়ে করে নেবে? বিয়ে কি খেলাঘর যে এখনো একজনকে বিয়ে করলাম কাল আবার আর একজনকে বিয়ে করে খেলবে? মায়ার যদি এতই বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে মায়া শুরু থেকেই হারিয়ে যাওয়া স্বামীর খোঁজ করতো না কখনো। বরং মায়া অন্য কাউকে বিয়ে করতে চায় না বলেই ও নিজের নিখোঁজ স্বামীর সন্ধান এত খোঁজাখুঁজি করে বের করেছিল। মায়ার এত ভালোবাসার স্বামীকে রেখে সে অন্য কাউকে বিয়ে করবে, এটা কিভাবে হৃদের মাথায় এলো? কেন কখনো মায়ার ভালোবাসা হৃদের চোখে পড়ে না? এখন মায়ার সুস্থ হওয়ার পরেই কেন হৃদকে সাফাই দিতে যাবে আসলে মায়ার সেদিন বিয়েটা করেছিল কিনা এই নিয়ে? কেন বলতে যাবে সে এত কিছু, যেখানে অলরেডি মায়াকে বেঈমান প্রতারক নারী হিসেবে হৃদের মেনে নেওয়া হয়ে গেছে? সেখানে মায়া পুনরায় কিসের হয়ে সাফাই দেবে? মায়ের আত্মসম্মান নেই? মায়াকে বারবার মিথ্যা অপবাদ দেবে আর মায়া সেটা মেনে নেবে কেন? কিসের জন্য? স্বামীকে ভালোবাসে বলে? হ্যাঁ, এটা সত্য, মায়া ওর স্বামীকে ভালোবাসে। এর মানে এই না যে মায়া ভালোবাসায় অন্ধ। ওর কোনো আত্মসম্মান নেই। মায়াকে এতগুলো মিথ্যা অপবাদ দেওয়ার আগে হৃদ ভেবেছিল এর বিপরীতে মায়ার কি হতে পারে? কিছুই তো ভাবেনি। তাহলে এখন কেন মায়া হৃদের হয়ে ভাবতে যাবে? মায়ার বিপদে কে ছিল? হৃদ ছিল সেদিন? ছিল না। সেদিন যদি সুফিয়া খান মায়াকে ওর বাড়িতে থেকে নিয়ে না আসতেন তাহলে এখনো মায়াকে ওই বাড়িতে থাকতে হতো। হৃদও কখনো মায়ার খোঁজ করতো না, মরে গেলেও না। সুফিয়া খান মায়াকে দয়া করে নিয়ে এসেছেন, সুস্থ করেছেন বলেই এখন হৃদের এত প্রশ্নের উত্তর চায় মায়ের থেকে। আর মায়া ও নির্লজ্জের মতো উত্তর দিয়ে যাবে, এটা আশা করে ওনারা। মায়ের কি কোনো সেলফ রেসপেক্ট থাকতে নেই? মায়ের পাগল হওয়ার পিছনে শুধু মায়ের পরিবার কিংবা হৃদের পরিবার একা দায়ী নয়, বরং হৃদ নিজেও শতভাগ দায়ী ছিল। সেদিন যদি হৃদ সবার মতো করে মায়াকে ভুল না বুঝে অন্তত সত্য জানতে চাইতো তাহলে মায়া সত্যটা বলতো। হৃদকে কাছে পাওয়ার খুশিতে হয়তো মায়াও অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারত, কিন্তু হৃদ তা করেনি। বরং মায়াকে অসংখ্য অপমান অপবাদ দিয়ে অন্ধকারে ঠেলে দিয়েছিল যাতে মায়া পাগল হয়ে যায়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
হয়েছিলও তাই। মায়া এত সব যাতনা সহ্য করতে না পেরে অতিরিক্ত মানসিক চাপে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। এসব কিছুর জন্য মায়া কখনো হৃদকে ক্ষমা করবে না, আর এসব কিছু এত সহজে ভুলে যাবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় মায়াকে চুপ থাকতে দেখে সুফিয়া খান গোপনে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বললেন, মুদ্রার এপিঠ ওপিঠ দুপটি তোমার দেখা উচিত মায়া। আমার ছেলে মুখ ভেঙে ভিতরকার খবর প্রকাশ করতে পারবে না বলে তার মানে এই না যে নিজের একটা দিক নেই, অবশ্যই আছে। সেজন্যই বলছি তোমার হৃদয়ের সঙ্গে অন্তত একবার কথা বলা উচিত। আপনজন সুযোগ চাইলে একবার নয় বারবার সুযোগ দিতে হয় মায়া। তাহলে আপনি কেন বাবাকে একবারও সেই সুযোগটা দিলেন না আম্মু? মায়া সুফিয়া খানকে প্রশ্নটা করেই থমথমে মুখে হয়ে যায়। সে আসলে এই প্রশ্নটা করতে চায়নি, কিন্তু কিভাবে যেন কৌতূহল বশে মুখ ফসকে বেরিয়ে গেল। তবে তখনই শোনা গেল সুফিয়া খানের শক্ত গলার উত্তর। তিনি বললেন, সে আমার কাছে কখনো সুযোগ চায়নি, স্বাধীনতা চেয়েছিল, যা চেয়েছে তাই দিয়েছি। কথা বলতে বলতে সুফিয়া খান ঠাস করে কলটা কেটে ঢিল মেরে ফেললেন সোফার উপর। চোখের মোটা ফ্রেমের চশমাটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে সোফায় গা এলিয়ে বসলেন। অনেক বছর পর আবারও এই শূন্যতা ওনাকে ঘিরে ধরল। নিহালকে নিয়ে ওনার এই মুহূর্তে অনুভূতি শূন্য। দীর্ঘ পথ একা পাড়ি দিয়ে এসেছেন তিনি, বাকিটা পথও একা কাটাতে পারবেন। তবে এই মুহূর্তে হঠাৎ করেই কেন যেন শূন্যতা অনুভব হচ্ছে ওনার। স্বামী, সন্তান, সংসার সবকিছু থেকেও যেন ছন্ন ছাড়া একাকী জীবন পার করতে হচ্ছে ওনাকে। এমনটা নয় যে তিনি এই একাকী জীবনের সাথে পরিচিত নন, অবশ্যই পরিচিত। আর সেটা এক দুদিনের নয়, বরং গোটা 15 বছরের এই একাকিত্বের জীবনের অভিজ্ঞতা ওনার। কিন্তু হুট করে মায়াকে পেয়ে ওনার একাকিত্ব জীবনটা ভুলে বসেছিলেন প্রায়। কিন্তু এভাবে হঠাৎ করে হৃদের মায়াকে নিয়ে চলে যাওয়াতে ওনার একাকিত্ব জীবনটা পুনরায় মাথা নাড়া দিয়ে উঠল। মনে হলো উনি আসলেই একা, ওনার আবারও একা থাকতে হবে। মায়া কান থেকে ফোনটা নামিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সুফিয়া খানকে প্রশ্নটা করাটা ঠিক হয়েছে কিনা দ্বিধায় ভুগল। তবে মায়া খুব করে চায় সুফিয়া খান সবার সাথে একত্রে থাকুক। ওনার কথায় খান বাড়ির ছোট থেকে বড় পর্যন্ত মেনে চলেন, সম্মান করেন, ভয় পান। সুফিয়া খান দূরে থেকেও যেন এই সংসারটা এখনো ওনারই আছে। মায়া প্রায় শুনেছিল দাদা দাদিকে সুফিয়া খানকে বলতে তিনি যেন ওনার সংসারে ফিরে আসেন। ওনাদের ছেলে নিহালের সঙ্গে একত্রে এক ঘরে থাকতে না চাইলে দুজন আলাদা ঘরে থাকবে, তারপরও যেন তিনি খান বাড়িতে ফিরে আসেন। কিন্তু দাদা দাদির কথায় সুফিয়া খান কখনো উত্তর করতেন না, বরং বরাবরই নীরবতা পালন করতেন। মায়ের কেন মনে হয় সুফিয়া খান ওনার স্বামী নিহাল খানের অপেক্ষা করছেন এখনো। রাত 12টা পেরিয়ে 1টা। হৃদ সবেমাত্র ঘরে ফিরল। অন্ধকার ঘরে প্রবেশ করতে কপাল কুঁচকে এলো ওর। ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে সে অল্প আলোর লাইট জ্বালালো। আচ্ছা আলোয় মায়াকে বিছানায় কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদ সেদিকে এগোলো। মায়ের কপালে হাত রেখে শরীরের তাপমাত্রা চেক করলো। গায়ের তাপমাত্রা স্বাভাবিক দেখে সে মায়ের গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে বেডসাইড টেবিলের উপর মায়ের ওষুধগুলোতে চোখ বোলালো। হাতে নিয়ে 2-1টা ওষুধের পাতা নিয়ে চেক করে দেখলো মায়া ওষুধ খেয়েছে কিনা। খোলা ওষুধের প্যাকেট দেখে হৃদ বুঝতে পারলো মায়া মেডিসিন নিয়েই শুয়েছে। হৃদ শরীরের ক্লান্তি দূর করতে লম্বা শাওয়ার নিল। গায়ে কালো টি শার্ট আর কালো ট্রাউজার প্যান্ট জড়িয়ে বের হলো। সময় নিয়ে কফি মেকারে ব্ল্যাক কফি বানাতে বানাতে পুনরায় দৃষ্টি ঘোরালো বিছানায় শুয়ে থাকা মায়ের উপর। এই নিয়ে দ্বিতীয় রাত হবে দুজনের একত্রে একই বিছানাতে থাকা। বিয়ে, ভালোবাসা, বৈধতা থাকার পরও দুজনের একত্রে থাকা হয়নি কখনো। হৃদ এবার ঠিক করে রেখেছে যত কিছুই হোক না কেন সে ওর বউকে নিজের সাথে রাখবে সব কিছুতে। হৃদ মরে গেলেও মায়াকে যাতে কেউ অবহেলা করতে না পারে সে ব্যবস্থাও সে ইতিমধ্যে করে ফেলেছে। হৃদ চায় ওর বাকি জীবনটা এই নারী ওর পাশে থাকুক। হাতের ধোয়া ওঠা গরম গরম কফিতে হৃদ চুমুক বসাতে বসাতে সে বারান্দার দিকে হাঁটল।
হৃদের বাবার নির্বাচনের বাকি আর 1 মাস। এই 1 মাস হৃদ ঢাকার ও চট্টগ্রাম যাওয়া আসা করবে, কারণ ওর নিজেরও কোম্পানি আছে ঢাকায়। ওর নিজের কোম্পানিতে সময় দিতে হয়। বাকি রইল ওর বাবার উপর হামলা করার বিষয়টা। তো হৃদ যতটুকু জানে, জসিমের চ্যাপ্টারটা ওর মা সুফিয়া খান আরো 2 মাস আগেই শেষ করে গিয়েছিলেন। তাহলে এখন কারা ওর বাবার উপর আক্রমণ করতে পারে, সেই খবর পরের দিন সকালের মধ্যে হৃদের হাতে এসে যাবে। হৃদের ধারণা মতে জসিমের পরিবার এসব করবে না, কারণ জসিমের 3 ছেলের ভিতর 1 ছেলে মাত্র সুস্থ সবল জীবিত আছে, বাকি 1 পঙ্গু হয়ে বেডে শুয়ে। অন্যটা মৃত, জসিম নিজেও মৃত। তাহলে জসিমের পরিবারে কারোর সাহস হবে না হৃদের পরিবারের আর কারোর সঙ্গে টক্কর নেওয়ার। হৃদের ধারণা সবকিছু আড়ালে থেকে খুবই সূক্ষ্মভাবে তৃতীয় পক্ষের কেউ হৃদের বাবাকে টার্গেট করছে। হৃদের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেল হৃদ। কফিতে চুমুক বসাতে বসাতে হৃদ বুঝতে পারল বন্ধ দরজার ভিতরে ওর পিছনে কে দাঁড়াতে পারে। হৃদ খুবই শান্ত ভঙ্গিতে পিছনে ঘুরে দাঁড়ালো। দরজার সম্মুখে মায়ার দিকে হাত বাড়িয়ে মিহির স্বরে ডাকল, কাছে আসো। হৃদ হাত বাড়িয়ে মায়ার হাতটা ছুতে গেলেই মায়া পিছিয়ে গেল 1 কদম। কপট রাগ দেখিয়ে বলল, আমার ছোবেন না আপনি। মায়ার কথায় হৃদকে তখনও শান্ত স্বাভাবিক দেখালো। হৃদ আবছা আলোয় মায়ার রাগী মুখটার দিকে তাকিয়ে কফিতে চুমুক বসাতে বসাতে আগের মতো বলল, তাহলে কাকে ছোবো? যাকে খুশি তাকে গিয়েছুন। বউ ছাড়া যাকে খুশি তাকে ছোঁয়া যায় না। বউকে ছোঁবো বলেই একই বউকে 3 বার বিয়ে করলাম। এখন নিষেধ করলেও তো হবে না জান। হৃদের হেয়ালি কথায় মায়ার রাগ বাড়ল। সে মূলত সুফিয়া খানের কথা মানতে হৃদের মুখোমুখি হচ্ছে, নয়তো মায়া হৃদের প্রতি রাগ বিন্দু মাত্র কমেনি। মায়া রাগের নাকের পাটা ফুলিয়ে জেদি গলায় বলল, আপনি আমার কেউ নন। হৃদের একই ভাবের উত্তর এলো তক্ষুনি, আমি আপনার সব। আমি আপনাকে অপছন্দ করি। কিন্তু আমি আপনাকে পছন্দ করি। হৃদের পরপর কথার উত্তরে মায়া খানিকটা চুপ হয়ে গেল। মায়া যাই বলছে হৃদ ওর বিপরীতে উত্তর করছে বলে মায়া মুখে মুখে তর্ক করতে মন চাইল না। কিন্তু সে হৃদের উপর সন্তুষ্টও না। বিগত দিনে যা কিছু হয়েছে সেসব মায়া কখনো ভুলবার নয়। মায়া চাইলেই ভুলতে পারবে না, আর না হৃদকে ক্ষমা করতে পারবে। কিন্তু মায়া সেসব কথা কোথা থেকে শুরু করবে বুঝতে পারলো না। হৃদ তো প্রশ্ন করছে না, তাহলে মায়া কোথা থেকে শুরু করা? তাছাড়া যখন হৃদ মায়ার থেকে সবকিছু শুনতে চাইতো তখন মায়া কিছুই বলেনি, আর এখন হৃদ হয়তো মায়ার থেকে সবকিছু শুনতে ইচ্ছুক নাও হতে পারে। তাই মায়া স্বেচ্ছায় কিছু বলাটা কেমন যেন দৃষ্টিকটু লাগছে। মায়া দ্বিধায় দ্বিমনা করে চলে যেতে চাইলে শান্ত থাকা হৃদ যেন মায়ার অস্বস্তির কারণটা বুঝতে পারলো। মায়াকে থামিয়ে বলল, যেটা বলতে এসেছো সেটা শেষ করে যাও, আমি শুনছি। হৃদের কথায় কেঁপে উঠল মায়া। সে কি বলতে এসেছে এই লোকে? পিছন ঘুরে শক্ত গলায় বলল মায়া, আমি আপনার মতো লোককে কোনো কিছু সাফাই দিতে আসিনি, আর না কখনো দেব। আমি শুধুমাত্র আম্মুর কথা রক্ষার্থে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। নয়তো আপনি যে অবিশ্বাসে এই সম্পর্কটা শেষ করেছিলেন, আমি সেই দৃঢ়তায় এই সম্পর্কে ফুল স্টপ লাগাতাম। সম্পর্কের ভিত বিশ্বাসের চলে। আপনি কখনোই আমার বিশ্বাস করতে পারেননি। সব সময় আমার দিকে, আমার ভালোবাসার দিকে আঙুল তুলেছেন আপনি। আপনি বেঈমান, প্রতারক। আপনি দুনিয়ার জঘন্যতম নারী আমি হতে পারি, কিন্তু সে স্বামী জীবিত থাকা অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করে ফেলেছে। কথা শুনতে যতটা কঠিন লাগে তার থেকেও কঠিন হচ্ছে। আর আপনি আমার দিকে একটা আঙুল তুললে বাকি 4টা আঙুল কিন্তু ঠিকই আপনার দিকে উঠে আসে। আপনাকে আমি ভালোবেসেছিলাম, আপনার খুঁজেও ছিলাম। আমি আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম, আপনার জন্য পাগল আমিই ছিলাম। আপনাকে না দেখে স্বামী হিসেবে আমিই মানতাম। বলতে গেলে এই সম্পর্ককে আমি শুরু থেকে শতভাগ দিয়েছিলাম। যে মেয়ে তার স্বামীকে জানে না, কখনো দেখেনি, অপরিচিত একটা মেয়ে একটা মানুষকে শুধু অন্ধের মতো ভালোবেসে গেছে, সে স্বামীর খোঁজ পাওয়ার পর, স্বামীকে ভালোবাসার পর কীভাবে অন্য পুরুষের বিয়ে করবে, এটা কেন আপনার মনে এলো না? একদিকে আমার পরিবার বিয়ের জন্য চাপে ফেলে, অন্যদিকে আপনি বিয়ে করার জন্য আমায় আঘাত করেছেন। 2 দিক থেকে পাপী আমি, দোষী আমি। আর আপনারা হচ্ছেন মহাবিচারক। কিছু না করেও বারবার আমাকেই কাঠগড়ায় দাঁড়াতে হয়, আর আমি আপনার বিরহে মরতে গিয়েছিলাম। কথাটা বলতে বলতে মায়া নত মস্তিষ্কে 2 হাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল।
বিষাক্ত অতীত মনে করে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।